ওয়েলকাম টু আওয়ার কিশোলা ইউটিউব চ্যানেল। আমি ফারুক স্যার আবারও এলাম ভৌত বিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। অধ্যায়টি হচ্ছে বল ও গতি। বিগত বছরে এএনএম জিএনএম, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রচুর কোশ্চেন এসেছে। আশা করি ক্লাসটা ফলো করলে তোমরা সবাই অনেকে উপকৃত হবে। তাহলে শুরু করা যাক। বল ও গতি। আশা করি সবাই দেখতে পাচ্ছ ভালো। বল ও গতি, ঠিক আছে। তাহলে সবার আগে আসবো স্থিতি কি। স্থিতি কি আগে জানতে হবে আমাদের। স্থিতি হচ্ছে সময়ের সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তাহলে আমরা কি বলবো? বস্তুটাকে বলবো অচল বস্তু বা স্থির বস্তু। তাহলে স্থির বস্তুর যে ধর্ম, ঠিক আছে, তাকেই আমরা কি বলবো? স্থিতি। আর গতি কি? গতি হচ্ছে কি সময়ের সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তাহলে আমরা সেই বস্তুগুলোকে কি বলবো? সচল বস্তু, তাই না? আর সচল বস্তুর ধর্মটাকেই আমরা কি বলবো? গতি। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, এবার গতি সম্পর্কে আসি। গতি সাধারণত কত রকমের হয়? দু রকমের হয়। একটা হলো কি চলন গতি, আর একটা হলো আবর্তন গতি। তাহলে গতি কত রকমের? দু রকমের, চলন গতি এবং আবর্তন গতি। ঠিক আছে, চলন গতি কত রকমের হয় বলো তো? চলন গতিকেও আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল চলন গতি, আর একটা হলো কি বক্র চলন গতি। সরল চলন গতি কি? সরল চলন গতি হলো সরল রৈখিক পথে, মানে সোজা পথ বরাবর যে চলন গতি হয় তাকে আমরা বলবো সরল চলন গতি। আর বক্র চলন গতি, বক্র পথে যদি বক্র পথে যদি কোনো বস্তুর চলন হয় তাহলে সেই চলনটাকে আমরা বলবো বক্র চলন গতি। ঠিক আছে, এবার আসি আবর্তন গতি। আবর্তন গতি থেকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ঘূর্ণন গতি, আর একটা হলো বৃত্তীয় গতি। ঠিক আছে, ঘূর্ণন গতি কি তাহলে? ঘূর্ণন গতি হচ্ছে যখন কোনো বস্তু যখন কোনো বস্তু কি হবে? নিজ অক্ষের চারিদিকে ঘুরবে। যখন কোনো বস্তু নিজ অক্ষের সাপেক্ষে কি করবে? ঘুরবে, তখন তাকে আমরা, তার গতিকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। যেমন কি হয়? যেমন এখানে উদাহরণ দেখতেই পাচ্ছ, লাঠিমের গতি, আর্নিক গতি। মানে কি? আর্নিক গতি হচ্ছে কি পৃথিবী কি করে 66.5 ডিগ্রি কোণে নিজের অক্ষের চারিদিকে পরিক্রমণ করে, তাই না? তাহলে যার কারণে কি হয়? আর্নিক গতি হয় বা দিন রাত্রি হয়। তাহলে আর্নিক গতি একটা ঘূর্ণন গতির উদাহরণ। ঠিক আছে, এছাড়াও আমাদের সিলিং ফ্যান দেখি, সিলিং ফ্যানের গতিও কি হবে? তাহলে সেটা হবে একটা ঘূর্ণন গতির উদাহরণ। বুঝে গেছে? তাহলে এবার আসি বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কি? বৃত্তীয় গতি হচ্ছে যখন কোনো বস্তু কণা কোনো বৃত্তাকার পথ বরাবর গতি সম্পন্ন হবে, ঠিক আছে, তখন তার গতিকে আমরা কি বলবো? বৃত্তীয় গতি। যেমন পরিক্রমণ গতি হলো একটা বৃত্তীয় গতির উদাহরণ। বোঝা গেল? যেমন সূর্যকে যখন পৃথিবী কি করে? পরিক্রমণ করে, তখন কি করবে? একটা বৃত্তাকার পথ বরাবর কি করে? সূর্যকে পরিক্রমণ করে। তাহলে এইখানে পৃথিবীর যে গতিটা, পৃথিবীর গতিটাকে আমরা কি বলবো? পৃথিবীর গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। ঠিক আছে, এবার আসি নতুন আর একটা গতি আছে, সেটা হলো কি মিশ্র গতি। মিশ্র গতি কি? মিশ্র গতি হচ্ছে যে গতিতে ঘূর্ণন গতি এবং বৃত্তীয় গতি, দুই গতিই থাকবে। দুটা গতি থাকলেই তার সেই গতিকে আমরা কি বলবো? মিশ্র গতি বলবো। ঠিক আছে, যেমন সাইকেলের চাকার গতি, এর মধ্যে ঘূর্ণন গতিও লক্ষ্য করা যায়, আবার বৃত্তীয় গতি লক্ষ্য করা যায়। তাই সাইকেলের চাকার গতিকে আমরা কি বলবো? মিশ্র গতি বলবো। ঠিক আছে, এছাড়াও পৃথিবী যখন কি করবে? সূর্যকে পরিক্রমণ করবে, তখন কি হয়? এর মধ্যে আহ্নিক গতি হয়, আবার বার্ষিক গতি হয়, তাই না? বা পরিক্রমণ গতি হয়। তাহলে এর মধ্যে কি দুই রকমের গতি দেখা যাচ্ছে? আহ্নিক গতিও লক্ষ্য করা যাবে, আবার পরিক্রমণ গতিও লক্ষ্য করা যাবে। তাহলে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হবে মিশ্র গতির উদাহরণ। ঠিক আছে, এবার আসি সরণ। সরণ কি? সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝায়? সরণ বা ডিসপ্লেসমেন্ট হলো কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তন। ঠিক আছে, কোনো নির্দিষ্ট দিকে বস্তুর কি হলো? অবস্থার পরিবর্তন। ধরে নাও কোনো একটা বস্তু এই অবস্থানে ছিল, এখান থেকে আঁকাবাঁকা পথে ঘুরে আবার কোথায় আসলো? এই অবস্থানে চলে এলো। তাহলে এটা হলো কি প্রাথমিক অবস্থান, আর এটা হলো অন্তিম অবস্থান, তাই না? তাহলে তা কি হলো? একটা নির্দিষ্ট দিকের স্থান পরিবর্তন হইলো। তাহলে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলবো? সরণ। এই দূরত্বটাকে আমরা কি বলবো? সরণ। অর্থাৎ প্রাথমিক এবং
অন্তিম অবস্থানের মধ্যকার শর্টেন ডিস্টেন্স বা ক্ষুদ্রতম দূরত্বকে আমরা কি বলবো? সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে বক্র পথ বরাবর বা যে পথ বরাবর বস্তুটা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে আসলো, তাহলে এই পথটাকে আমরা কি কি বলবো? আবার এই পথটাকে বলবো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল? ঠিক আছে, এবার আসি। দেখো, যদি কোনো বস্তু কোনো একটা এরকম বৃত্তাকার পথ বরাবর এক জায়গা থেকে এই অবস্থানে এলো, এই অবস্থান থেকে কোথায় এলো? এই অবস্থানে এলো, তাহলে আমরা বস্তুটার সরণ কি বলবো? সরণ হচ্ছে এই যে শর্টেন ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলবো? বস্তুটার সরণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা যদি বৃত্তাকার পথ হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রে এটা কি হচ্ছে? অর্ধবৃত্ত হচ্ছে, তাই না? তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বোঝাবো এই অর্ধবৃত্তটাকে, তাই না? অতিক্রান্ত দূরত্ব কি? এই অর্ধবৃত্তাকার পথ যেটা আছে সেটা হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কি হবে? সরণ হবে এই ব্যাস। এই ব্যাসটাকে আমরা কি বলবো? সরণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ব্যাসের দূরত্ব হবে সেক্ষেত্রে সরণ। আবার দেখো, ধরে নাও কোনো এক ব্যক্তি কোনো একটা অবস্থানে ছিল, অবস্থানে থাকার পর প্রথমে উত্তর দিকে গেল কত মিটার? উত্তর দিকে ধরে নাও গেল 4 মিটার। বোঝা গেল? তারপর সেখান থেকে আবার ধরে নেই পূর্ব দিকে গেল কত মিটার? পূর্ব দিকে আবার গেল হচ্ছে, পূর্ব দিকে কত মিটার গেল? 3 মিটার। তাহলে আমরা ওই ব্যক্তির সরণ কি বলবো? ওই ব্যক্তির সরণ অর্থাৎ কি হবে তাহলে? এই যে এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, আর এটা হলো কি? অন্তিম অবস্থান। তাহলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে কি ক্ষুদ্রতম যে দূরত্বটা, তাহলে দেখো এখানে যেহেতু এটা কি দেখাচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ দেখাচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে অতিভুজের দূরত্বটাই কি হলো? প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এখানে সরণটা কি হবে? সরণ হবে কি? √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে সরণ কি হবে? √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান সমান কি হবে? √16 প্লাস 9 ইকুয়ালস টু কত? √25 ইকুয়ালস টু 5 মিটার, তাই না? তাহলে ওই ব্যক্তির সরণ কত হলো? ওই ব্যক্তির সরণ হলো 5 মিটার। ঠিক আছে, আশা করি সরণ বুঝতে পেরেছো। দেখো, আবার ধরে নাও কোনো এক ব্যক্তি বৃত্তাকার পথে ভ্রমণ করছে, কোনো একটা বৃত্তাকার পথে ভ্রমণ করে এক জায়গা থেকে ঘুরে আবার পুনরায় সেই জায়গায় এসে পৌঁছাইলো। ঠিক আছে, তাহলে কি হলো? এর ব্যক্তির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান কি একটা নির্দিষ্ট বিন্দু, তাই না? তাহলে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের দূরত্ব কি হবে? 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সরণ হবে কি? সরণ হবে 0 মিটার। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এবার আসি, দ্রুতি বা স্পিড কি? দ্রুতি বা স্পিড কি? দ্রুতি হচ্ছে কি? একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? দ্রুতি। তাহলে দ্রুতি সমান সমান কি হচ্ছে? দ্রুতি সমান সমান হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতি সমান সমান কি হলো? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এবার সময়টা যদি একক হয় তাহলে কি হবে? অতিক্রান্ত দূরত্বটাই কি হবে? দ্রুতি, তাই না? সময় একক হলে অতিক্রান্ত দূরত্বই হবে কি? দ্রুতি। মনে করো কোনো এক ব্যক্তি, ধরে নাও এক জায়গা থেকে এই অবস্থান থেকে যাত্রা শুরু করলো, করে ঘোরাঘুরি করে এই অবস্থানে এসে পৌঁছালো। তাহলে এই মোট অতিক্রান্ত পথটা যদি কি হয়? 10 কিলোমিটার হয়। আর এই 10 কিলোমিটার পৌঁছতে যদি ওই ব্যক্তির 2 ঘন্টা সময় লেগে থাকে, তাহলে দ্রুতি কি হবে বলতো? তাহলে দ্রুতি সমান সমান হবে 10 কিলোমিটারকে আমরা কি করব? সময় দিয়ে ভাগ করব, 2 ঘন্টা দিয়ে ভাগ করব। তাহলে কাটাকাটি করলে কি আসবে? 5 দুগুণে 10, 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দ্রুতিটা কি হলো? 5 কিলোমিটার পার আওয়ার হলো। বোঝা গেছে? আচ্ছা, এবার আসি বেগ বা ভেলোসিটি কি? বেগ বা ভেলোসিটি হচ্ছে কি? বস্তু একক সময়ে যে সরণ হয় তাকেই আমরা কি বলবো? বেগ বা ভেলোসিটি। একক সময়ে, একক সময়ের সরণকেই আমরা কি বলবো? সরণকে আমরা বলবো বেগ বা ভেলোসিটি। ঠিক আছে, তাহলে একক একক সময়ের সরণ মানে কি বোঝাবে? তাহলে বেগ সমান সমান হবে সরণ বাই, সরণ বাই কি? সময়। ঠিক আছে, বুঝলে? বেগ সমান সমান কি হবে? সরণ বাই সময়। ধরে নাও কোনো এক ব্যক্তি
এক জায়গা থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে ঘুরে ঘুরে এই অবস্থানে এলো। আচ্ছা, ধরলাম অতিক্রান্ত দূরত্ব হলো 10 কিলোমিটার, কিন্তু এই ক্ষেত্রে সরণ মানে কি প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব, তাহলে নিশ্চয়ই এই দূরত্বটাকে আমরা কি বলবো, সরণ বলবো। এই দূরত্বটা যদি 6 কিলোমিটার হয়, ঠিক আছে, আর এই পথটা অতিক্রম করতে, মোট পথটা অতিক্রম করতে যদি সময় লাগে, ধরে নাও 2 ঘন্টা সময় লাগলো, সেক্ষেত্রে বেগ কি হবে বলতো? বেগ হবে, সরণ হচ্ছে 6 কিলোমিটার, আর সময় কি, সময় 2 ঘন্টা, তাহলে ভাগ করলে আমরা কি পাবো, বেগ, তাহলে কাটাকাটি করলে কত আসবে, 3, তাহলে আসলো কি 3 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, দ্রুতি কি রাশি বলতো? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি হলো কি স্কেলার রাশি, তাই না? আর বেগ কি, বেগ হলো ভেক্টর রাশি। বেগ হলো একটা ভেক্টর রাশি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আবার দেখো, যদি কোনো বস্তুর ক্ষেত্রে সরণ এবং সময় এর লেখচিত্র অঙ্কন করি, তাহলে সরণ সময় লেখচিত্রের যে নতি, সেই নতিটা কি নির্দেশ করবে বলতো? তাহলে সরণ বাই সময় লেখচিত্রের নতি নির্দেশ করবে বেগ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সরণ এবং সময়ের লেখচিত্রের নতি কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। ঠিক আছে, বুঝলে? এবার আসি ত্বরণ বা অ্যাসেলারেশন। ত্বরণ বা অ্যাসেলারেশন কি? সময়ের সাথে সাথে কি হয়, যদি কোনো বস্তুর বেগের মান বৃদ্ধি পায়, ঠিক আছে, সময়ের সঙ্গে যদি কোনো বস্তুর বেগের মান বৃদ্ধি পায়, তাহলে বেগ বৃদ্ধির হারকেই আমরা কি বলবো? বেগ বৃদ্ধির হারকে হারকে আমরা বলবো ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে কি বলবো? ত্বরণ। অর্থাৎ দেখো, যদি কোনো বস্তুর প্রাথমিক বেগ যদি কি হয় ইউ, অন্তিম বেগ যদি কি হয় ভি, এবং এই ইউ থেকে ভি বেগ আসতে যদি সময় লাগে টি, তাহলে এক্ষেত্রে ত্বরণ, ত্বরণকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে এ সমান সমান কি হবে? এ সমান সমান হবে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই কি টি, মানে কি বেগের পরিবর্তন বাই কি সময়। ঠিক আছে, তাহলে বেগটা ধরে নাও বৃদ্ধি পেয়ে যদি ভি হয়, আর আগের প্রাথমিক বেগ যদি ইউ হয়, তাহলে এদের বিয়োগফলটা কি? এদের বিয়োগফল মানে কি হচ্ছে বেগের বৃদ্ধি, তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? ত্বরণ বা অ্যাসেলারেশন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লেখা যাবে এটি সমান সমান কি ভি মাইনাস ইউ, অর্থাৎ ভি সমান সমান লেখা যাবে ইউ প্লাস এটি। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, এটি হলো প্রাথমিক বেগ, অন্তিম বেগ, সময় এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা ত্বরণ সমান সমান কি বলতে পারছি? ত্বরণ সমান সমান হলো বেগ বৃদ্ধি বাই, বেগ বৃদ্ধি বাই কি সময়, তাই না? তাহলে এক্ষেত্রে ত্বরণের একক কি হবে? তাহলে বেগের একককে সময়ের একক দিয়ে ভাগ করলেই ত্বরণের একক পাবো, অর্থাৎ কি হবে, যেমন এসআই পদ্ধতিতে কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার কি হবে সেকেন্ড স্কয়ার, বা সিজিএস পদ্ধতিতে কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, বেগ এবং যদি সময়ের আমরা লেখচিত্র অঙ্কন করি, বেগ এবং সময়ের যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তবে এই বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করবে? বেগ সময় লেখচিত্রের নতি নির্দেশ করবে ত্বরণ, ত্বরণের মান নির্দেশ করবে। ঠিক আছে, বুঝলে? এবার আসি মন্দন কি। মন্দন কি? মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। বেগ হ্রাসের হারকেই আমরা কি বলবো? মন্দন বা রিটার্ডেশন বলবো। ঠিক আছে, মন্দন অর্থাৎ এটাকে আমরা ঋণাত্মক ত্বরণও বলতে পারি। কি বলতে পারবো এটাকে? ঋণাত্মক ত্বরণ। ত্বরণটা যদি ঋণাত্মক হয়, তাকে আমরা কি বলবো? মন্দন। বুঝলে? তাহলে মন্দনের এককটাও কি হবে? মন্দনের একক হবে ত্বরণের এককের সেম সেম একক হবে। ঠিক আছে, বুঝলে? তাহলে একক এবং যদি মাত্রা, মাত্রা যদি বের করা যায়, তাহলে ত্বরণ বা মন্দনের মাত্রা কি হয়? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, বুঝলে? এবার আসি নিউটনের গতিসূত্র। নিউটন তার গতি সংক্রান্ত মোট 3টি সূত্র আবিষ্কার করে। এই 3টি সূত্র আমরা তার লেখা বই প্রিন্সিপিয়া প্রিন্সিপিয়া থেকে পাই। ঠিক আছে, তাহলে
এবার আসি তাহলে নিউটনের 3টি গতিসূত্র। প্রথম সূত্রটি হলো কি, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা যদি কোনো বস্তুর স্থান পরিবর্তন করতে বাধ্য করা না হয়, তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তাহলে কোনো বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। এটি হলো কি নিউটনের প্রথম সূত্র। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি কি সম্পর্কে জানতে পারি? নিউটনের প্রথম সূত্র থেকে জানতে পারলাম কি, স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে, তাই না? এই ধর্মটাকে আমরা আবার বলি কি, জাড্য ধর্ম। তাহলে জাড্য সম্পর্কে জানতে পারি, বোঝা গেল? তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে জাড্যের ধারণা পাই এবং আর কি পাই, আর হচ্ছে বলের সংজ্ঞা পাই, বলের সংজ্ঞা। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে কি পেলাম? জাড্যের ধারণা এবং বলের সংজ্ঞা। তাহলে জাড্য কি? আবার বলি, জাড্যটা কি? জাড্য হচ্ছে কোনো বস্তুর, ঠিক আছে, স্থির বস্তুর ক্ষেত্রে স্থির থাকার ধর্ম এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থা বজায় রাখার ধর্মকে আমরা কি বলবো? জাড্য। আর বল কি? বল হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর স্থির অবস্থা অথবা গতিশীল বস্তুর সমবেগে গতির অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে কি বলা হবে? তাকে বলা হবে বল। ঠিক আছে, বুঝলে? তাহলে এবার দেখি জাড্য কত রকমের হয়। জাড্য হচ্ছে দু রকমের। জাড্য একটা কি, স্থির স্থিতিজাড্য, আর একটা হলো গতিজাড্য। স্থিতিজাড্য কি? স্থিতিজাড্য হচ্ছে স্থির বস্তুর স্থির থাকার ধর্ম এবং গতিজাড্য হলো কি, গতিশীল বস্তুর সমবেগে সরলরেখা বরাবর চলার ধর্ম। ঠিক আছে, বুঝলে? এবার এখান থেকে উদাহরণ আসতে পারে, যেমন স্থিতিজাড্যের উদাহরণ আমরা কি কি পাই? আচ্ছা, ধরে নাও তুমি কোনো যাত্রীবাহী গাড়িতে বসে আছো, তাহলে গাড়িটি হঠাৎ চলতে শুরু করলো, তাহলে তোমার ধর্ম ছিল কি? স্থির থাকা। স্থির বস্তুর ধর্ম স্থির থাকা। কিন্তু বাসটা হঠাৎ চলতে শুরু করলে কি হবে? তুমি পিছনের দিকে হেলে পড়বে। তাহলে এটি কিসের উদাহরণ? এটি হলো স্থিতিজাড্যের উদাহরণ। কারণ এক্ষেত্রে কি, তোমার ধর্ম ছিল স্থির থাকা, তুমি সেই তোমার স্থির ধর্মটা বজায় রাখার জন্য তুমি পিছনের দিকে হেলে গেলে। তাহলে এটি হলো কিসের উদাহরণ? স্থিতিজাড্যের উদাহরণ। ঠিক আছে, এবার আসি গতিজাড্যের উদাহরণ। গতিজাড্যের উদাহরণ হলো, যাত্রীবাহী চলন্ত গাড়ি যদি হঠাৎ করে থেমে যায়, তাহলে যেসব যাত্রী বসে থাকে তারা কি হয়? সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে এটি হলো কি একটা গতিজাড্যের উদাহরণ। এছাড়াও আমরা বলতে পারি, যদি কোনো একটা ঘুরন্ত একটা পাখাকে আমরা যদি কি সুইচটা অফ করে দেই, তাহলে পাখাটা কি হবে? অফ করে দেওয়ার পরেও কি কিছুক্ষণ ঘুরতে থাকবে। তাহলে এটা কিসের উদাহরণ? এটা হলো গতিজাড্যের উদাহরণ। ঠিক আছে? বা আমরা যখন লং জাম্প দেই, লং জাম্প দেওয়ার সময় কি করি? অনেক দূর থেকে দৌড়ে যাই না? তাহলে এটাও কিসের উদাহরণ হবে? তাহলে এটা হবে গতিজাড্যের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি বল কি। বল বল হচ্ছে কি, বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন হয়, তাকে আমরা কি বলি? বল বলি। এবার এই বলটাকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কার্যকর বল এবং আরেকটা কি, প্রতিমিত বল। ঠিক আছে, কার্যকর বলটা কি হতে পারে? কার্যকর বল কি? কার্যকর বল হলো কোনো বস্তুর উপর কেবলমাত্র যদি একটি বল প্রয়োগ করা হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কার্যকর বলবো। ধরে নাও কোনো একটা বস্তুকে তুমি, বস্তুর মধ্যে বল প্রয়োগ করছো, তাহলে বল প্রয়োগ করলে কি হবে? বস্তুটা অবশ্যই কি হবে? গতিশীল হবে, তাই না? তাহলে তুমি কোনো বল প্রয়োগ করার জন্য বস্তুটা গতিশীল হলো, তাহলে এই বলটাকে আমরা কি বলবো? একটা কার্যকর বল বলবো। ঠিক আছে? আর প্রতিমিত বল কি? ধরে নাও এখানে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, ঠিক আছে, এবার তার দুদিকে বা দুই বিপরীত দিকে যদি কি করা হয়, সমান মানের দুটি বল ক্রিয়া করা হয়, তাহলে বস্তুটার কি কোনো অবস্থান পরিবর্তন হবে? হবে না নিশ্চয়ই। বস্তুটা কি থাকবে? এখানে স্থির অবস্থায় থাকবে। তাহলে আমরা এই বিপরীত দিকে ক্রিয়াশীল বল দুটোকে কি বলবো? প্রতিমিত বল। ঠিক আছে, বুঝলে? এবার আসি অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল। অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল। যদি কোনো পাথরকে সুতো দিয়ে বেঁধে ঘোরানো হয়, তাহলে পাথরটি কি হবে? এরকম বৃত্তাকার পথ বরাবর ঘুরবে। ঠিক আছে? তাহলে যখন ঘুরবে পাথরটি, তখন কি সুতোটা কি হবে? সুতোটা বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ বরাবর
এক ধরনের বল কাজ করবে, সেই বলটাকে কি বলা হবে? অভিকেন্দ্র বল বলা হবে। ঠিক আছে, কেন্দ্রের দিকে কাজ করে যে বলটা সেটাকে আমরা কি বলবো? অভিকেন্দ্র বল। আর একটা বল কি করবে? এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করবে। যে বলটা স্পর্শক বরাবর কাজ করে সেটাকে আমরা বলবো অপকেন্দ্র বল। এবার দেখো, অভিকেন্দ্র বলকে আমরা কি বলতে পারি? আবার কার্যহীন বলও বলতে পারি। কেন কার্যহীন বলো তো? এই যে পাথরের গতি এবং কেন্দ্রবিমুখী বলটা, এটা কি আছে? পরস্পর লম্বভাবে আছে। পরস্পর লম্বভাবে থাকার কারণে আমরা এই বলটাকে কি বলবো? কার্যহীন বল বলবো। কারণ আমরা কি জানি বলতো? কার্য সমান সমান কি হয়? এফ এস কস থিটা। তাহলে যদি থিটার মানটা 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? এফ এস কস 90 ডিগ্রি। লম্ব হলে 90 ডিগ্রি হবে নিশ্চয়ই। তাহলে এর মানটা কত? কস 90-র মান 0। তাহলে আমরা বলতে পারবো কার্যের মানটা কি? 0, অর্থাৎ কার্যহীন বল। ঠিক আছে। আর অপকেন্দ্র বলটা কি? অপকেন্দ্র বলকে আমরা কি বলি? অলিক বল বলি। কি বল বলি? অলিক বল। ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে এটি বিভিন্ন বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া ঘটিত কোনো বল নয়। এটি বিভিন্ন বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া ঘটিত কোনো বল নয়। তাই অপকেন্দ্র বলকে আমরা কি বলবো? অলিক বল। ঠিক আছে। এবার আসি নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার কি হয়? বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের কি হবে? সমানুপাতিক হবে। আর বল যেদিকে ক্রিয়া করা হবে ভরবেগের পরিবর্তনও ঠিক সেদিকে হবে। এটি হলো কি? নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানতে পারি? তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দুটি জিনিস জানতে পারি। একটি হলো কি? ভরবেগের ধারণা। ঠিক আছে, ভরবেগের ধারণা। এবং আরেকটি হলো কি? বলের পরিমাণ। বলের পরিমাণ। ভরবেগের ধারণা কি? ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। ঠিক আছে, ভরবেগ হলো কি? ভর এবং বেগের গুণফল। ঠিক আছে। যদি কোনো বস্তুর ভর ধরে নাও, ভর হলো 10 কেজি এবং বেগ যদি হয় 20 মিটার/সেকেন্ড, তাহলে বস্তুটার ভরবেগ কি হবে? বস্তুটার ভরবেগ হবে 200 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে ভরবেগের একক কি বলতে পারবো? ভরবেগের একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে এসআই একক। আর সিজিএস একক কি হবে? সিজিএস একক হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝলে? এবার দেখো, বলের পরিমাণ আমরা কেমন করে বের করতে পারবো? যদি কোনো বস্তুর আমাদের ভর জানা থাকে, ভর হচ্ছে এম যদি হয় এবং ত্বরণ যদি কি হয়? ত্বরণ যদি এ হয়, তাহলে আমরা বল সমান বল এফ সমান সমান কি বলতে পারবো? এফ সমান সমান হবে ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে। তাহলে বল সমান সমান হয় ভর ইন্টু ত্বরণ। বলের একক কি হয়? বলের এসআই পদ্ধতির একক হবে নিউটন। বলের এসআই পদ্ধতির একক কি? নিউটন। এবং সিজিএস পদ্ধতির একক কি হয়? ডাইন হয়। ঠিক আছে। এবং নিউটন আর ডাইনের মধ্যে কি সম্পর্ক? নিউটন ডাইনের সম্পর্ক হচ্ছে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। এগুলো সবাই ভালো করে পড়বে, এগুলো থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন থাকে। ঠিক আছে। এবার আসি নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি? নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে কি? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে। তাহলে এখানে ক্রিয়ার বিপরীতে কি থাকবে? প্রতিক্রিয়া থাকবে এবং মান কি হবে? সমান হবে এবং বিপরীত হবে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারি। ঠিক আছে। কোনো বস্তুর মধ্যে আবার দেখো, যতক্ষণ কোনো বল ক্রিয়া করা হয় প্রতিক্রিয়াও ঠিক ততক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। কোনো বস্তুর মধ্যে বল যতক্ষণ ক্রিয়া করা হবে প্রতিক্রিয়াও ঠিক ততক্ষণ স্থায়ী হবে।
ঠিক আছে? আর ক্রিয়া যেদিকে করা হয় প্রতিক্রিয়াটা তার বিপরীত দিকে হয়। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এর যে পরের পার্ট আছে সেটা আমি নেক্সট ডে করাবো। তোমরা পাশে থাকো, আমাদের চ্যানেলকে ফলো করো। ঠিক আছে? আজ তাহলে এটুকুই থাক।